হ্যালো, গুড মর্নিং এভরিবডি। এখন আমরা যেটা সম্পর্কে পড়ব, এর আগে আমি অ্যানিম্যাল ফিজিওলজির মানে ক্লাস 11-এর ইউনিট 5-এর সার্কুলেটরি সিস্টেমের একটা পোর্শন আমি শেষ করে দিয়েছি। মানে ব্লাড সম্পর্কে বা রক্ত সম্পর্কে যাবতীয় যা কিছু আছে দেহতরল সম্পর্কে আমি বলেছি। এবার হচ্ছে এই সার্কুলেটরি সিস্টেমের অংশগ্রহণকারী অঙ্গগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানব। তো সার্কুলেটরি সিস্টেমের যে প্রাইমারি এবং মুখ্য অঙ্গ বা অর্গান যেটা হচ্ছে সেটা হচ্ছে হার্ট। তো প্রথমেই আমরা হৃৎপিণ্ড সম্পর্কে যতটুকু জানার ইন ডিটেলস আমরা এখানে জানব। তো তোমরা এর আগে হার্টের গঠন সম্পর্কে একটা প্রিলিমিনারি ধারণা সবারই আছে। তো সেরকম জায়গা থেকে দেখতে গেলে আমরা যদি একটা প্রিলিমিনারি পিকচার ওয়াইজ ড্র করে দেখি যে একটা হার্টের কোন জায়গাগুলোকে কি বলে, তো মোটামুটি এই হৃৎপিণ্ডের উপরে পুরোটাই একটা আবরণী দিয়ে ঢাকা। হৃৎপিণ্ডের আবরণীর নাম হচ্ছে, মানে যে আবরণী হৃৎপিণ্ডটাকে ঢেকে রেখেছে সেই আবরণীর নাম হচ্ছে, মানে পুরো হৃৎপিণ্ডটাকে একটা কভারের মধ্যে ঢেকে রাখা রয়েছে, সেটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। তাহলে হৃৎপিণ্ডের উপরে যে আবরণী রয়েছে তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। অ্যাকচুয়ালি কার্ডিয়াম বা কার্ডিয়াক এই ধরনের কথাগুলো যেখানেই আসবে জানতে হবে আমাদের সেটা হৃৎপিণ্ডের ব্যাপার। তো পেরিকার্ডিয়াম মানে হচ্ছে কার্ডিয়ামের উপরের যে আস্তরণ, মানে হৃৎপিণ্ডের উপরের আস্তরণটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। সেটা অ্যাকচুয়ালি দুটো লেয়ার দিয়ে তৈরি। কীরকম? একটাই পর্দা যেটা হৃৎপিণ্ডের উপরে রয়েছে, যেটা উপরের দিকের লেয়ার হৃৎপিণ্ডের উপরে রয়েছে সেটাকে বলা হয় প্যারাইটাল স্তর, এবং হৃৎপিণ্ডের ভিতরের দিকে যে লেয়ারটা রয়েছে যেটা হৃৎপিণ্ডের গায়ে লেগে রয়েছে সেটাকে বলা হয় ভিসেরাল স্তর। তো এরকমভাবে দুই স্তর বিশিষ্ট যে পর্দা হৃৎপিণ্ডকে ঢেকে রেখেছে তাকে বলা হয় পেরিকার্ডিয়াম। এই পর্দার নিচে অ্যাকচুয়ালি হৃৎপিণ্ডটা অবস্থান করে। এবারে আমরা যদি হৃৎপিণ্ডের স্ট্রাকচারটা দেখি তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এর ভিতরের একটা প্রাচীর থাকে, এবং প্রাচীরের ভিতরটা কিন্তু ফাঁপা এবং কতগুলো ভাগ নিয়ে 4টে প্রকোষ্ঠে বিভক্ত। হৃৎপিণ্ডের যে প্রাচীর, ঠিক আছে, একটা ঘর, তার ভেতরে আমরা বাস করি এবং তার চারদিকে একটা প্রাচীর দেওয়া রয়েছে। ঠিক হৃৎপিণ্ডটাও সেমভাবে মাসেলের একটা প্রাচীর দিয়ে হৃৎপিণ্ডটা তৈরি। যে প্রাচীর দিয়ে হৃৎপিণ্ডের এই দুটো প্রকোষ্ঠ, মানে 4টে প্রকোষ্ঠ, উপরের প্রকোষ্ঠটা হচ্ছে অলিন্দ, নিচের প্রকোষ্ঠটা হচ্ছে নিলয়। উপরের প্রকোষ্ঠটা হচ্ছে অলিন্দ বা আর্ট্রিয়াম বলা হয়, নিচের প্রকোষ্ঠটাকে বলা হয় ভেন্ট্রিকেল বা নিলয়। তো হৃৎপিণ্ডের যে প্রাচীর, মানে আবরণীর ভিতরে যে প্রাচীর থাকে সেটা অ্যাকচুয়ালি 3টে লেয়ার দিয়ে তৈরি হয়। কি বললাম? প্রথমে আমরা যদি বাইরে থেকে দেখি হৃৎপিণ্ডটা উপরে একটা আস্তরণ দেখতে পাবো, সেটা যদি আমরা কেটে সরাই তাহলে দেখতে পাবো হৃৎপিণ্ডের এবার অরিজিনাল প্রাচীর আসবে যেটা দিয়ে হৃৎপিণ্ড তৈরি। সেটা বলছে 3টে লেয়ার দিয়ে তৈরি। একদম বাইরের লেয়ার, যদি বাইরের দিক থেকে ভেতরে প্রবেশ করি প্রথম যে লেয়ারটা আসবে সেটাকে বলা হবে এপিকার্ডিয়াম। তার ভিতরের লেয়ার, এপিকার্ডিয়ামের ভিতরের লেয়ার আসবে হচ্ছে মায়োকার্ডিয়াম, আর ভিতরের লেয়ারটা আসবে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। 3টে লেয়ার দিয়ে তৈরি। কি বললাম তাহলে? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়ামটা হচ্ছে একদম হৃৎপিণ্ডের ভিতরের লেয়ার। এই লেয়ারগুলো দিয়ে হৃৎপিণ্ডের প্রাচীরটা তৈরি, এবং প্রাচীরের ভিতরে অ্যাকচুয়ালি
একটা প্রকোষ্ঠে অলিন্দ আর একটা প্রকোষ্ঠে নিলয়, এবং প্রত্যেকটা প্রকোষ্ঠই আবার মধ্যিখান দিয়ে সেপারেট আছে। যেটা অলিন্দ সেটাও দুটো প্রকোষ্ঠে বিভক্ত, আর যেটা নিলয় সেটাও দুটো প্রকোষ্ঠে বিভক্ত। অলিন্দটাও দুটো প্রকোষ্ঠে বিভক্ত, নিলয়টাও দুটো প্রকোষ্ঠে বিভক্ত। এবারে যদি আমরা হৃৎপিণ্ডটাকে নিজের বুকের মধ্যে আছে কল্পনা করি, হার্ট কোথায় থাকে? হার্টের অবস্থান সাধারণত হার্টের অবস্থানটা হচ্ছে আমাদের যে মধ্যচ্ছদা রয়েছে তার ঠিক উপরে লেফট সাইডে আমাদের আমাদের যে লেফট হ্যান্ড সেই সাইডে বুকের মধ্যে হৃৎপিণ্ডের অবস্থান থাকে অ্যাকচুয়ালি। তো আমাদের বক্ষগহ্বরের ভিতরে যে স্পেস রয়েছে দুটো ফুসফুসের মাঝখানে বাম দিক ঘেঁষে একটু লেফট হ্যান্ডের দিকে আমরা যদি হাত দিয়ে ফিল করি তাহলে দেখবো ওখানে বিট হচ্ছে। তো লেফট সাইডে আমাদের চেস্টের যে গহ্বর রয়েছে তার মধ্যে অ্যাকচুয়ালি হৃৎপিণ্ডের অবস্থান করে থাকে। তো সেই হৃৎপিণ্ডটাই যখন আমরা খাতায় আঁকবো তখন কিন্তু লেফট সাইড থাকবে না, সেটা রাইট সাইড হয়ে যাবে। কি বললাম? এই হৃৎপিণ্ডটাই যখন আমরা নিয়ে নিজের বডির সাথে কম্পেয়ার করব তখন অ্যাকচুয়ালি যেটা বডিতে লেফট সাইড সেটা ছবিতে রাইট সাইড হবে। সেই জন্যেই যেটা অলিন্দ আট্রিয়াম এদিকটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড, কিন্তু ছবিতে এটা আমরা লেফট আট্রিয়াম বলব। এটা হচ্ছে হৃৎপিণ্ডের বাম সাইড। কারণ কি? এই ছবিটাই যখন আমরা নিজেদের শরীরে স্থাপন করে দেখব তখন কিন্তু এটা লেফট সাইডে চলে আসবে। এটা হচ্ছে রাইট আট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল বা বাম নিলয়, এটা হচ্ছে ডান ভেন্ট্রিকেল বা নিলয়, ডান নিলয়, রাইট ভেন্ট্রিকেল। তাহলে এই চারটে প্রকোষ্ঠ আমরা বুঝলাম। হৃৎপিণ্ডের প্রাচীর কীভাবে তৈরি হয় সেটা বুঝলাম, হৃৎপিণ্ডের আবরণীর নাম জানলাম। এবারে হৃৎপিণ্ডে থেকে অ্যাকচুয়ালি কী কী শিরা ও ধমনী হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করে নির্গত হয় সেগুলো সম্পর্কে আমরা জানব। প্রথমত হচ্ছে সারা দেহ থেকে ব্লাড এসে একটা নির্দিষ্ট পথে হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করে। সেটা হচ্ছে মহাশিরা বলা হয়। তাহলে মহাশিরা দিয়ে হৃৎপিণ্ডের মধ্যে সারা দেহের দূষিত রক্ত কি? সেই রক্ততে CO2 পরিমাণ বেশি থাকে, অক্সিজেনের পরিমাণ কম থাকে, এই জন্য একে বলা হচ্ছে দূষিত রক্ত বলা হচ্ছে। অ্যাকচুয়ালি দূষিত পয়জনাস এটা নয়, বাট ওই রক্ততে যেহেতু সারা দেহ থেকেও নিয়ে আসছে, তো সারা দেহতে অক্সিজেন কাজে লাগিয়ে সেখানে CO2 তৈরি হচ্ছে। তো সেইগুলো নিয়ে আলটিমেটলি এই মহাশিরার মধ্যে দিয়ে ব্লাডটা চলে আসে ডানলিম্বে। যেটা উপর দিক থেকে নিয়ে আসে সেটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, যেটা নিচের দিক থেকে নিয়ে আসছে সেটা হচ্ছে নিম্ন মহাশিরা। একে বলা হয় সুপেরিয়র ভেনা কেভা, একে বলা হয় ইনফেরিয়র ভেনা কেভা। ইংলিশে সুপেরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে ব্লাড চলে আসে রাইট অ্যাট্রিয়ামে, ডান অলিন্দে। ঠিক সেই একই সময়ে ফুসফুসীয় শিরার মাধ্যমে একে বলা হয় পালমোনারি আর্টারি। তাহলে আমি যদি লিখি, এটা বললাম হচ্ছে এটা ভেনা কেভা। ভেনা কেভা কি? মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, সেখান থেকে ব্লাড, দেহের সমস্ত ব্লাডটা এখান থেকে নিয়ে এসে এর মধ্যে জমা করে। ঠিক একই সময় এখান থেকেও ফুসফুসীয় শিরার মাধ্যমে ফুসফুস থেকে লাং থেকে ব্লাড এনে, অক্সিজেনেটেড ব্লাড এনে লেফট আর্ট্রিয়ামে
জড়ো করে, মানে বাম অলিন্দে জমা করে একই সময়। তারপর অলিন্দ যেই সংকুচিত হবে সেই ব্লাডটা কিন্তু নিলয়ে পাঠিয়ে দেবে, তখন নিলয় প্রসারিত হয়ে যাবে। এখান থেকে যে ব্লাড আসছে সেটা এই নিলয়ে আসবে, এখান থেকে যে ব্লাড আসছে সেটা মানে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসবে। তাহলে আমি যদি মোটামুটি এটা স্কেচ করে বোঝার চেষ্টা করি যে ফুসফুস থেকে মানে লাং থেকে, এখানে ধরো আমি লাং লিখলাম, এটা হচ্ছে লাং, আর এটা হচ্ছে দেহ বা বডি। তাহলে সারা দেহ থেকে রক্ত নিয়ে যেটা আসবে সেটা আমি বলেছি যে CO2 যুক্ত রক্ত, সেটা অলিন্দে নিয়ে আসবে। সেই একই সময়ে লাং থেকে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসবে, মানে এটা তুলনামূলক বিশুদ্ধ রক্ত, এখানে হচ্ছে O2 যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে এসে জমা করে। এটা যখনই সিস্টোল কন্ডিশনে আসবে অলিন্দটা, তখন কিন্তু নিলয়টা প্রসারিত হবে, কারণ এই রক্তটাই এখানে পাঠিয়ে দেয়। এখানে পাঠিয়ে দিলে অক্সিজেনেট ব্লাড তখন এখানে চলে আসে, আর এখান থেকে CO2 যুক্ত রক্ত এখানে এসে জমা হয়। এবারে যখন নিলয় সংকুচিত হবে তখন কি হবে? তখন অ্যাকচুয়ালি হৃৎপিণ্ড এমনভাবে স্ট্রাকচারটা স্পেশাল তৈরি করেছে যে এখান থেকে যে রক্তটা আসবে তো তাহলে সিম্পলি যদি ব্যাপারটা দেখা হয় তাহলে বডি থেকে CO2 যুক্ত রক্ত সারা দেহ থেকে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা মানে ভেনা কেভা দিয়ে আমি কি বলেছি, এটা সুপেরিয়র ভেনা কেভা ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে চলে আসে হচ্ছে ডান অলিন্দে। ঠিক একই সময় পালমোনারি থেকে মানে লাং থেকে অক্সিজেনেটেড ব্লাড চলে আসবে হচ্ছে বাম অলিন্দে। যখনই সেটা সিস্টোল ঘটবে তখনই এখান থেকে O2 যুক্ত ব্লাড চলে আসবে বাম নিলয়ে এবং CO2 যুক্ত রক্ত চলে আসবে ডান নিলয়ে। এরপরে যখন এইটা ডায়াস্টোল ঘটে আর এইটা সিস্টোল ঘটে, সিস্টোল মানে হচ্ছে সংকোচন, ডায়াস্টোল মানে প্রসারণ। একবার এটা সিস্টোল ঘটবে তখন এটা প্রসারিত হবে, আবার তারপরে এটা সিস্টোল হবে এটা প্রসারিত হবে। এইভাবে হৃৎপিণ্ড কন্টিনিউয়াসলি বিট হয়ে যাচ্ছে এবং এই যে সিস্টোল এবং সংকোচন এবং প্রসারণ এইটা রেগুলেট করছে হচ্ছে কিছু নোড, যেরকম SA নোড, AV নোড, 5টা বিশেষ তন্তু আছে অ্যাকচুয়ালি হৃৎপিণ্ডে, সেগুলো এটা রেগুলেট করে, আমরা এটা পরে জানবো। বান্ডিল অফ হিজ, বান্ডিল অফ পারকিনজি। তো যেটুকু বললাম সেটা হচ্ছে যখন এটা সিস্টোল ঘটে তখন দুটো ব্লাডকেই ঠেলে এখানে পাঠিয়ে দেয়। এরপরে যখন এটা সিস্টোল ঘটবে তখন কিন্তু ব্লাডটা পুনরায় ব্যাক করে লেফট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দে ব্যাক করে যায় না। তার কারণ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ভাল্ব রয়েছে। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যখানে ত্রিপত্র কপাটিকা আছে বা ট্রাইকাসপিড ভাল্ব, আর যেটা বাম অলিন্দ আর বাম নিলয়ের মধ্যখানে দ্বিপত্র কপাটিকা আছে। বাম মানে হচ্ছে বাইকাসপিড, মনে রাখতে হবে এটা বাম থেকে বাইকাসপিড, আর ডানটা হচ্ছে ট্রাইকাসপিড। ত্রিপত্র কপাটিকা উপস্থিত হচ্ছে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যখানে আছে, যেখানে কেবলমাত্র ব্লাডটা ইউনিডাইরেকশনালি ফ্লো হবে, একদিকে কেবলমাত্র নিচের দিকেই প্রবাহিত হবে, ওপর দিকে কোনো ব্যাক করে আসতে দেবে না। ভাবটা এরকমভাবেই তৈরি। সেরকমভাবেই বাম অলিন্দ থেকে বাম নিলয়ে ব্লাড একদিকে আসতে দেবে, কখনই ওই ভাল্ব ঠেলে পুনরায় ব্যাক করে ফিরে যেতে দেবে না। তো যখনই নিলয়ে রক্ত রয়েছে ভর্তি এবং নিলয়টা সিস্টল করছে কিন্তু ভাল্বের জন্য এরা এদিকে ব্যাক করে যেতে পারছে না, তখন কি হবে, এখানে যে CO2 যুক্ত রক্ত সেইটা এখান থেকে উঠে চলে যাবে। আর এখানে যে অক্সিজেনেটেড ব্লাড সেইটা এই পথ দিয়ে উপরের দিকে উঠতে থাকবে এবং নিলয়ে সংকোচনটা খুব জোরে দেয়, মানে স্ট্রোকটা খুব পাওয়ারফুলি হয়। তার জন্য অক্সিজেনেটেড ব্লাডটা এই উপরের দিকে যেটা উঠতে থাকে এটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে মহাধমনী। অক্সিজেনেটেড ব্লাড যে পথ দিয়ে উপরে ওঠে তাকে বলা হয়
ধমনী। এখান থেকে সারা দেহে রক্ত অক্সিজেনেটেড ব্লাডটা পৌঁছে দেয়। এখানে ওটুযুক্ত রক্ত এখানে সারা দেহে ভাগ আছে, সমস্ত জায়গায় পৌঁছে দেয়। একটা ভাগ, এর মধ্যে একটা ভাগ হৃৎপিণ্ডের নিজের পেশিতে রক্ত দেয়। হৃৎপিণ্ডের নিজের এই ওয়ালগুলোতে, যে ওয়ালগুলো দিয়ে হৃৎপিণ্ড তৈরি, আমি বললাম যে হৃৎপিণ্ডের প্রাচীর 3টে লেয়ার দিয়ে তৈরি, সেইখানে রক্ত আসে। তো সেটা সম্পর্কে পরে জানছি। তাহলে কি বললাম, আমরা যদি একটা সাইড দেখি, সারা দেহ থেকে CO2 যুক্ত রক্ত ডান অলিন্দে আসার পরে ডান নিলয়ে আসে এবং সেখান থেকে রক্ত যে ধমনীর মাধ্যম দিয়ে লাঙে পৌঁছায় CO2 যুক্ত রক্ত, সেটাকে বলা হয় ফুসফুসীয় ধমনী। হৃৎপিণ্ড থেকে যে চ্যানেলগুলো দিয়ে রক্ত বেরোবে সবসময় সেগুলোকে ধমনী বলা হবে বা আর্টারি বলা হবে। যেগুলো দিয়ে রক্ত ব্যাক করবে সেটাকে সবসময়ের জন্যে শিরা বলা হবে বা ভেন বলা হবে। তো এখান থেকে এই ভেন দিয়ে বা ভেনা কেভা দিয়ে বডি থেকে রক্ত নিয়ে আসছে হচ্ছে এখানে, সেখান থেকে চলে আসবে, আসার পরে ফুসফুসীয় ধমনী দিয়ে লাঙে CO2 যুক্ত রক্তকে পাঠিয়ে দেবে। এবং লাং আমরা সবাই জানি সেখানে রক্ত ফিল্টারেট হয়, কারণ আমরা ফুসফুসে বাতাস থেকে অক্সিজেন নিয়ে দিয়ে দিয়েছি ভরে। সেখানে অক্সিজেনের সাথে ওই O2গুলো মিশবে আর CO2গুলো ওখান থেকে রিলিজ করে আমরা নাক দিয়ে বাইরে বের করে দিচ্ছি নিঃশ্বাসের সাথে। ফলে সেখানে ব্লাডটা O2 জেনারেটেড ব্লাড হয়ে যাচ্ছে। তো এই অক্সিজেন কন্টেন্ট ব্লাড ফুসফুসীয় ধমনীর মাধ্যমে চলে আসবে হচ্ছে বাম অলিন্দে, সেখান থেকে বাম নিলয়ে আসবে। এবং আমি বলেছি যেখানে বাইকাসপিড থাকার জন্য রক্তটাকে ব্যাক করে পুনরায় অলিন্দে আর পাঠাতে পারে না, ওই রক্ত তখন মহাধমনী দিয়ে সারা দেহে অক্সিজেনেট ব্লাডটা পাঠিয়ে দেবে। এইভাবে হৃৎপিণ্ড কন্টিনিউয়াসলি যে হার্ট সাইকেল বলে সেটা ঘটছে। তাহলে আমরা হার্টের স্ট্রাকচার বা গঠন সম্পর্কে যেটুকু জানলাম, সেটা থেকে আর একটা ছোট্ট জিনিস জানতে হবে, সেটা হচ্ছে হৃৎপিণ্ড অ্যাকচুয়ালি দুটো ভাঁজ দেখা যায়। একটা আমরা দেখতে পাচ্ছি যে অলিন্দ এবং নিলয়, সেখানে একটা স্পষ্ট ভাঁজ রয়েছে, মানে উপর দিকটা অলিন্দ, নিচের দিকটা নিলয়। সেই ভাঁজটাকে বলা হয় করোনারি সালকাস। এই ভাঁজটাকে বলা হয় করোনারি সালকাস। আর এই দুটো নিলয় যেটা আছে সেটা অ্যাকচুয়ালি একটা ফারো বা ভাঁজ দিয়ে স্পষ্ট আছে, তাকে ইন্টারভেন্টিকুলার সালকাস বলা হয় বা গ্রুপ বলা হয়। মানে অন্তনিলয় খাঁজ, দুটো নিলয়ের মধ্যে খাঁজ, আর অলিন্দ আর নিলয়ের মধ্যে খাঁজ, আর দুটো অলিন্দের মধ্যে খাঁজটা ততটা স্পষ্ট নয়। এবারে হৃৎপিণ্ডেও সম্পর্কে এতক্ষণ ধরে যা বললাম, সেখানে অলরেডি আমি দুটো ভালভের কথা উল্লেখ করেছি। কি না, একটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, যেটা ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যেখানে আছে, আর বাম অলিন্দ আর বাম নিলয়ের মধ্যেখানে বাইকাসপিড ভালভ আছে। এবার যদি একটা সিম্পল জিনিস তোমরা কল্পনা করো মাথায়, যে ঠিক আছে ভেন্ট্রিকেলটা সংকুচিত হলো, তার ফলে ভেন্ট্রিকেলের রক্ত মানে নিলয়ের রক্ত একটা ফুসফুসীয় ধমনী দিয়ে লাঙে পাঠিয়ে দিল, আর একটা মহাধমনী দিয়ে দেহে পাঠিয়ে দিল। এবার তারপরেই তো আবার ভেন্ট্রিকেলের বা নিলয়ের প্রসারিত স্টেপ চলে আসবে, মানে এটা ডায়াস্টল কন্ডিশনে চলে আসবে। তখন তো রক্ত পুনরায় এটা ব্যাক করে ফিরে আসতে পারতো ভেন্ট্রিকেলে, সেটা আসে না। সেইটা না আসার কারণ হচ্ছে একটা অ্যাওর্টিক ভালভ রয়েছে, অ্যাওর্টিক ভালভ বা অ্যাওর্টিক কপাটিকা রয়েছে। সেটা কোথায় রয়েছে, এরকম এখান থেকে যে বেরিয়ে যাচ্ছে সেই জায়গায় রয়েছে একটা অর্ধচন্দ্রাকৃতি এরকম ভালভ, সেটাকে বলা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। অ্যাওর্টিক কপাটিকা কোথায় না, বাম নিলয় আর মহাধমনীর মধ্যিখানে রয়েছে। এইটা একবার নিলয় থেকে রক্ত মহাধমনীতে পাঠিয়ে দিলে সেই রক্ত আর ব্যাক করে এখানে ফিরে আসতে পারে না, এখানে আটকে যাবে, ফলে সেটা দেহে যেতেই হবে। এটাকে বলে হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। ঠিক সেরকমই একটা কপাটিকা রয়েছে, তার নাম হচ্ছে পালমোনারি কপাটিকা। এই জায়গায় একটা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা রয়েছে, সেটাকে বলা হচ্ছে পালমোনারি কপাটিকা। কোথায় তাহলে, ডান নিলয় আর ফুসফুসীয় ধমনীর মধ্যিখানে। এখানে রক্ত একবার ব্যাক করে এদিকে চলে গেলে সেই রক্ত আর পুনরায়
ফিরে আসতে পারে। এই ভাল্বগুলো অ্যাকচুয়ালি ব্লাডের সার্কুলেশনটা হতে ইউনিডাইরেকশনাল হতে ভীষণভাবে হেল্প করে, না হলে রক্ত কিন্তু O2 আর CO2 এর মিক্সিং হয়ে যেত সব জায়গায়। তাহলে পালমোনারি কপার্টিকা অবস্থান করে আছে ফুসফুসীয় ধমনী এবং ডান নিলয়ের মধ্যখানে, যেখান থেকে ব্লাড একবার ব্যাক করে একবার যদি গিয়ে ফুসফুস ধমনীতে প্রবেশ করে তাহলে ওই ব্লাড আর ফিরে কোনোদিন নিলয়ে আসতে পারবে না, সেটা লাঙে যেতেই হবে। এই কাজটা করে হচ্ছে পালমোনারি কপার্টিকা। তাহলে 4টে কপার্টিকার কথা আমি অলরেডি উল্লেখ করলাম। একটা বললাম বাইকাসপিড, যার আর একটা নাম আছে, তার নাম হচ্ছে মাইট্রাল ভাল্ব বলা হয়, বাইকাসপিডের একটা নাম। ট্রাইকাসপিড কপার্টিকা পিপত্য, একটা বললাম অ্যাওর্টিক কপার্টিকা, একটা বললাম পালমোনারি কপার্টিকা। আর একটা কপার্টিকা রয়েছে, তার নাম হচ্ছে, আরও দুটো কপার্টিকা রয়েছে অ্যাকচুয়ালি। একটা কপার্টিকার নাম হচ্ছে ইউস্টেচিয়ান কপার্টিকা। যখন ব্লাডটা ঊর্ধ্ব মহাশিরা দিয়ে এসে অলিন্দে যায় তখন সংকুচিত হলেও ঊর্ধ্ব মহাশিরায় উঠে ফের যেতে পারে না, এটা তার থেকে নিচে দিকে যাওয়াটা, মানে তরল পদার্থের ধর্মই হচ্ছে নিচে দিকে যাওয়া, কিন্তু এইটা ব্যাক করে এদিকে চলে আসতে পারতো। তো অ্যাকচুয়ালি এখানে অর্ধচন্দ্রাকৃতির একটা কপার্টিকা আছে, কোথায় না ইনফেরিয়র ভেনা কেবা বা নিম্ন মহাশিরা আর ডান অলিন্দ, নিম্ন মহাশিরা এবং ডান অলিন্দ এর মধ্যেখানে একটা কপার্টিকা আছে। সেই কপার্টিকাটার নাম হচ্ছে ইউস্টেচিয়ান কপার্টিকা, এটা বিজ্ঞানীর নাম, ইউস্টেচিয়ান কপার্টিকা। আর আরেকটা কপার্টিকা আছে, সেটা হচ্ছে করোনারি সাইনাস। করোনারি সাইনাস কি? এই যে নিম্ন মহাশিরা সেইটার একটা ভাগ হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে আসে, মানে হৃৎপিণ্ডের যে প্রাচীর, আমি যেরকম বললাম যে হৃৎপিণ্ডের থেকে একটা ধমনী নিয়ে কিন্তু হৃৎপিণ্ডের নিজের পেশিতে সবসময় ব্লাড দিতে হবে, কারণ যে হৃৎপিণ্ডটা সংকুচিত প্রসারিত করে ব্লাডকে সার্কুলেট করছে তার নিজের ওয়ালগুলোতেও তো রক্ত দরকার, বা নিজের ওয়ালগুলো থেকেও তো ওয়েস্টেজ মেটেরিয়ালগুলো নিয়ে আবার হৃৎপিণ্ডের ভেতরে প্রবেশ করে দিতে হবে, না হলে হৃৎপিণ্ডের পেশিগুলো বাঁচবে কী করে। সেই জন্যে একটা সার্কুলেশন কিন্তু হৃৎপিণ্ডের নিজের পেশি থেকে এর মধ্যে নিয়ে আসে। তো সেখানে একটা ভাল্ব রয়েছে যেটাকে বলা হয় করোনারি সাইনাস। অ্যাকচুয়ালি করোনারি সাইনাস মানে হচ্ছে করোনারি ভেন, যেটা হৃৎপিণ্ড থেকে ব্লাড নিয়ে হৃৎপিণ্ডের ভিতরে দিয়ে দেয়, হৃৎপিণ্ডের ওয়াল থেকে প্রাচীর থেকে ব্লাডকে নিয়ে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের মধ্যে দিয়ে দেয়, সেটাকে বলা হয় করোনারি সাইনাস। সেই করোনারি সাইনাস আর ডান অলিন্দের মধ্যখানেও একটা ভাল্ব আছে, সেই ভাল্বটাকে বলা হয় থিবেশিয়ান কপার্টিকা। তাহলে কি কি পড়ালাম আমি একবার শর্টে বলে দিলাম, সেইগুলো তোমরা আজকে নিজে ছবি এঁকে রিলেট করে করে পড়বে, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। কি বললাম? প্রথমত বললাম হচ্ছে হৃৎপিণ্ডের একটা স্ট্রাকচার, যেটার উপরে একটা আবরণী থাকে, সেটার দুটো স্তর পেরিকার্ডিয়ামের, তারপরে প্রাচীর এবং হৃৎপিণ্ডের দুটো খাঁজ দেখা যায়, একটা করোনারি সালকাস আর একটা ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ বা অন্তনিলয় খাঁজ। সেটা কি জানার পরে এবারে 6টা কপার্টিকা সম্পর্কে তোমরা ভালো করে পড়বে। একটা অ্যাওর্টিক কপার্টিকা, একটা পালমোনারি কপার্টিকা, পালমোনারি মানে হচ্ছে ফুসফুস, একটা থিবেশিয়ান কপার্টিকা, একটা ইউস্টেচিয়ান, আর প্রথমেই পড়িয়েছি বাইকাসপিড টাইকাসপিড কি। এই 6টা ভাল্বের পরে সেই 6টা ভাল্বের অ্যাকচুয়ালি অবস্থান আর কাজ, অবস্থান জানলেই কাজ লেখা যাবে। আমরা যদি ছবিতে দেখি যে অ্যাওর্টিক কপার্টিকার কি কাজ, আমরা তো দেখেই বলতে পারবো যে এটা বাম নিলয় থেকে রক্ত মহাধমনীতে প্রবেশ করতে সাহায্য করে, কিন্তু সেই রক্ত ব্যাক করে বাম নিলয়ে আসতে বাধা দেয়। এরকম করে ছবি রিলেট করে করে মাথায় ছবিটা থাকলেই উত্তর লিখে দেওয়া যাবে। কপার্টিকারগুলোর অবস্থান যেন ক্লিয়ারলি মনে থাকে, এটা কিন্তু নিটে খুব ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। একটা কপার্টিকা দিয়ে 4টা অপশান দেবে যে কোথায় অবস্থান কী কাজ করে, ঠিক আছে? তো এগুলো তোমরা করো। সাথে আর একটা শর্ট কোশ্চেন আমি বলে দিচ্ছি, পরের দিন অ্যাকচুয়ালি এটা রিলেটেড আরও অনেক কিছু জিনিস পড়াবো, কিন্তু একটা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা তোমরা একটা মুখস্থ করো। সেটা হচ্ছে করোনারি সার্কুলেশন কি। এখন সার্কুলেশন মানে সার্কুলেটরি চ্যাপ্টারই অ্যাকচুয়ালি পড়ছি আমরা, দেহে যে ব্লাডের সংবহন হয় সেটাই সার্কুলেশন। তো পুরো হৃৎপিণ্ডটা জুড়ে বিভিন্ন জায়গায় দেহে সার্কুলেশন এরা ছড়িয়ে দেয়। তো যেখান থেকে পুরো
ওটুজেনেটেড ব্লাড বাম নিলয় থেকে নিয়ে মহাধমনীর মাধ্যম দিয়ে সারা দেহে ছড়িয়ে দিচ্ছে, আবার সারা দেহ থেকে ব্যাক করে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে রক্ত এনে ফের ডান নিলয় দিয়ে ফুসফুসে পাঠিয়ে দিচ্ছে। তো এই যে সার্কুলেশনটা, যেটা পার্টিকুলারলি মহাধমনী দিয়ে শরীরে দিচ্ছে এবং শরীর থেকে নিয়ে আবার হৃৎপিণ্ডে ফিরিয়ে দিচ্ছে, এটাকে বলা হয় সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহন, এখানে রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে যাচ্ছে, সারা দেহের কলাকোষে যাচ্ছে, কলাকোষ থেকে আবার ব্যাক করে ফিরে আসছে। এবারে আমি বলেছি যে এই মহাধমনীরই একটা ভাগ হৃৎপিণ্ডের নিজের পেশিতে রক্ত দেয়, হৃৎপিণ্ডের নিজের ওয়ালগুলোতে রক্ত দেয়, আবার সেই রক্ত হৃৎপিণ্ড থেকে একটা ধমনী নিয়ে এসে ফের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। তো যে ধমনীটা দিয়ে হৃৎপিণ্ডের নিজের শরীরে রক্ত দেয়, নিজের পেশিগুলোতে রক্ত দেয় হৃৎপিণ্ডের, সেটাকে বলা হয় করোনারি আর্টারি বা করোনারি ধমনী। যে ধমনীর মাধ্যম দিয়ে হৃৎপিণ্ড নিজের ওয়ালে রক্ত দেয়, সেই রক্ত থেকে অক্সিজেনগুলোকে নিয়ে আবার CO2 যুক্ত রক্তটা হৃৎপিণ্ড করোনারি শিরার মাধ্যমে বা করোনারি ভেনের মাধ্যমে ফের হৃৎপিণ্ডের ভিতরে প্রবেশ করিয়ে দেয়। এই যে সার্কুলেশনটা, যেটা হৃৎপিণ্ডের নিজের পেশিতে দেয়, সেখান থেকে রক্ত নিয়ে আবার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের মধ্যে দিয়ে দেয়, আবার প্রকোষ্ঠ থেকে হৃৎপিণ্ড নিজের পেশিতে দেয়, তাকে বলা হয় করোনারি সংবহন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন না, এই করোনারি সংবহনে ব্লকেজ আসার জন্যই অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাক হয়। করোনারি সংবহনে যদি প্রবলেম আসে, তখনই হৃৎপিণ্ডের নিজের পেশিগুলো দুর্বল হয়ে যায় এবং সংকোচন প্রসারণ ক্ষমতা আস্তে আস্তে লোপ পেয়ে যায়, ফলে হার্ট অ্যাটাক হয় ব্যক্তির। তো এই করোনারি সংবহন তাহলে কাকে বলে? যে সংবহনের মাধ্যমে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থেকে রক্ত হৃৎপেশির মধ্যে যায়, সেখান থেকে আবার CO2 যুক্ত রক্ত হৃৎপেশি থেকে বের করে নিয়ে করোনারি সাইনাসের মাধ্যম দিয়ে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। O2 যুক্ত রক্ত হৃৎপেশিতে যাবে, CO2 যুক্ত রক্ত আবার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে আসে, সেই সংবহনকে বলা হয় করোনারি সংবহন। এই জিনিসটা এখান থেকে তোমরা মুখস্থ করবে। তাহলে যেগুলো আগে পড়ালাম তার সাথে করোনারি সংবহনটা তোমরা প্রথমে রেডি করো, বাকিগুলো তারপরে আস্তে আস্তে আবার পড়াবো। থ্যাংক ইউ।